ফুলগুলো সূর্যের দিকে মুখ করে থাকে, তাই এর নাম সূর্যমুখী। দর্শক, এই সূর্যমুখী ফুলের কিন্তু বহুবিধ ব্যবহার আছে। অর্থাৎ এখান থেকে যে বীজ এবং তেল উৎপাদন হয় সেটা কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন এবং ভালো দামও পায় কৃষক। শুধু তাই না, পর্যটন শিল্পেও কিন্তু এই সূর্যমুখীর ব্যবহার এখন হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে গাজীপুর কালিয়াকৈর। দর্শক, সম্প্রতি অর্থাৎ বিগত কয়েক বছর ধরেই কিন্তু এই যে ঢাকার আশেপাশে যে জায়গাগুলো আছে, যেমন গাজীপুর, টাঙ্গাইল, সাভার, সেই সব জায়গায় কিন্তু এরকম সূর্যমুখী চাষ করছে এবং তরুণ উদ্যোক্তারা বিশেষ করে সূর্যমুখী চাষ করছে। একে তো তারা এগুলোর তেল বিক্রি করে বেশ ভালো লাভবান হচ্ছে, তেমনি কিন্তু পর্যটনের ক্ষেত্রেও বেশ ভালো লাভবান হচ্ছে। দর্শক, আজকে আমরা 3 বন্ধু সেই গল্পটা তুলে ধরবো, যে 3 বন্ধু মিলে এখানে 50 শতক জায়গা জুড়ে তৈরি করেছে সূর্যমুখীর একটি বিশাল বাগান। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আমরা হচ্ছে 3 বন্ধু মিলে পরিকল্পনা করে আমরা এই বাগানটা করেছি। তো সর্বপ্রথম আমরা অনুপ্রেরিত হয়ে একটা ভিডিওর মাধ্যমে, তো আমরা 3 বন্ধু দেখা গেছে সকালবেলা একটু ফ্রি থাকি, তো ওই ফ্রি সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়, তো 3 জনে মিলে বুদ্ধি করে বললাম যে যেহেতু আমাদের বাড়ির পাশে অনেক পরিত্যক্ত জমি পড়ে আছে, তো এই জমিগুলাকে শুধু শুধু ফেলে না রেখে কৃষিতে কীভাবে উন্নতি করা যায়, তো আমরা সূর্যমুখী চাষ করতেছি আর কি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের পুরো বাগান ফুলে পরিপূর্ণ। পরিকল্পনা হচ্ছে আমরা এই বীজগুলো উঠে এবং বাজারজাত করে বীজ থেকে তেল উৎপাদন করে আমরা নিজেরা খাবো এবং অতিরিক্ত তেলগুলো বিক্রি করব। এভাবে আমরা দেখা গেছে আমাদের ব্যবসা আছে, ব্যবসার পাশাপাশি আমরা এখান থেকে কিছু অর্থ উপার্জিত করতে পারছি এবং আমরা আরও স্বাবলম্বী হতে পারছি আর কি। তো আমাদের ইচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা এই কৃষিটাকে আরও উন্নয়ন করার জন্য এই কৃষি নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ আর কি। রাহাত ভাই, 2 বন্ধুর কাছ থেকে আপনাদের গল্পটা শুনছিলাম, 2 বন্ধু এবং আপনি মিলে, আপনি তৃতীয় বন্ধু, এত দারুণ একটা বাগান করেছেন। চারপাশে মনে হচ্ছে একেবারে ফুলের রাজ্য এবং যেখানেই তাকাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে কিভাবে সম্ভব? আপনারা যদি এই কাজটা না করতেন তাহলে এই সময়টা কি করতেন? এই সময়টা আমরা আমাদের অন্য প্রফেশন আছে, মানে অন্য কাজ করি। আমরা 3 বন্ধুই আলাদা আলাদা কাজ করি। আচ্ছা, আমরা এই বাগানটা যদি না থাকতো, মানে না করতাম, সেক্ষেত্রে আমার এক বন্ধু মোবাইল সার্ভিসিংয়ের দোকান করে, উনি এটাই থাকতো। এক বন্ধু একটা স্টুডেন্ট, সে কলেজে থাকতো। আমি একটা ব্যবসা করি ছোটো মোটো, সেই জায়গায় সময় দিতাম। সেক্ষেত্রে বাগানটা করার জন্য আমরা সকালে ভালো একটা পরিমাণ সময় দিতে পারি, বিকালে একটা সময় দেই, মনও ভালো হয়, বন্ধুত্বটা আরো বেশি গাঢ় হয়েছে। বেশি গাঢ় হয়। আচ্ছা, এখানে পুরো জায়গাটা কতটুকু জায়গা জুড়ে বলেন তো? জি, এই পুরো জায়গাটা হলো আপনার 50%। আপনি কি লিজ নিয়েছেন আপনারা? জি জি, খুব দারুণ উদ্যোগ। কিন্তু অনেক ধরনের চাষ তো আপনি করতে পারতেন, এই পতিত জমিটা ব্যবহার করে সূর্যমুখী কেন? কারণ সূর্যমুখী চাষ করার কারণ হলো এটা মানে কাঁচা অবস্থায়, মানে গাছ অবস্থায় আমরা ফ্লাওয়ার হিসেবে বিক্রি করতে পারতেছি। এরপর যেগুলো থাকবে সেগুলো আমরা বীজ হিসাবে বিক্রি করতে পারবো, এমনকি তেল হিসাবেও বিক্রি করতে পারবো ভাঙিয়ে। এর জন্য আর কি এটা বেছে নেওয়া, যে কোনো একটা না একটা কাজে লাগবে। আমি শুনেছি তেল ভাঙানোর পরে যে বীজগুলোর যে খোসা থাকে না, ওগুলো গোখাদ্যের জন্য বিক্রি করে অনেকে। জি জি জি, এগুলো গোখাদ্য, মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। জি জি। এবং এই নিচের অংশগুলো কি কোনো কাজে লাগে? জি, এগুলো লাকড়ি হিসাবে কাজে লাগতে পারে। শুধু তাই না, আরো একটা মূল বিষয়টাই আপনি স্কিপ করে গেছেন। কি বলেন তো? কি? এত মানুষ এখানে কেন আসছে? ছবি তোলার জন্য, ভিডিও, ছবি। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেহেতু সবাই এই জায়গায় বিকাল টাইমে, সকাল টাইমে আসে সুন্দর মুহূর্ত স্পেন্ড করার জন্য। পর্যটন হিসেবেও ব্যবহার করছেন, তাহলে সেখানে কি ঢুকতে এন্ট্রি ফি লাগে না? জি, এটা নামমাত্র একটা এন্ট্রি ফি করা হয়েছে, মাত্র 10 টাকা করছে এবার মাত্র। খুবই চমৎকার লাগছে ভাই। এই যে সূর্যমুখী, আমি শুনেছি খুব অল্প সময়ের এটা হারভেস্ট করা যায়, মানে বাজারে বীজ তোলা যায়। তো সেক্ষেত্রে এই অল্প সময়টা কত দিনের? এটা আমরা মূলত এখন প্রথম করেছি, সেক্ষেত্রে আমাদের এত আইডিয়া নেই। 3 মাস সময় এই পর্যন্ত আসছে, আশা করা যায় 1 মাস, আর 1 মাসের মধ্যে আর কি হারভেস্ট করা যাবে। প্রতিদিন কি পরিমাণ মানুষ আসে? প্রতিদিন প্রায় 200 প্লাস, কোনোদিন 300 প্লাস। বন্ধের দিন? বন্ধের দিন প্রায় 500 প্লাস।
এরকম মানুষ আচ্ছা, আসতেছে। তাহলে যদি 300 হয় প্রতিদিন, যদি 10 টাকা করেও টিকিট হয় তাহলে প্রায় 3000 টাকা প্রতিদিন জি আসছে। জি। মাশাআল্লাহ। আবার আমরা কিছু ফুল স্টিক ভাবে বিক্রি করতেছি, হুম, হুম। লস হয় না, অন্তত বীজের থেকে বেশি আসে এটা আশা তাই করা যায়। নাকি? জি। আচ্ছা, কি পরিমাণ আসে? এগুলা আপনার প্রতি ফুল আমরা বিক্রি করতেছি 50 টাকা করে। এবং আমি যতটুকু জানি সূর্যমুখী যেহেতু উচ্চ মূল্যীয় ফসল, এটা উচ্চ মূল্যীয় ফসলের পাশাপাশি পরিশ্রম খুবই কম। জি, এটার তেমন কোনো পরিচর্যা করতে হয় না। এককালীন আপনার 4 মাসের মধ্যে হয়তো 3-4 বার পানি সেচ দিলেই হয়, আর তাছাড়া কিছু পরিমাণ মতো সার ব্যবহার করলেই হয়। আর সারও কি একবারই দিতে হয়? জি, আমরা প্রথম চাষের সময় একবার সার দিয়ে দিয়েছিলাম একটা পরিমাণ মতো। এরপর আপনার দেখা গেছে কিছু জায়গায় চারার একটু গ্রোথ একটু কম ছিল, পরবর্তীতে আবার এক্সট্রা ভাবে কিছু সার দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, বীজগুলো তো কিনেছেন, জি, বীজ আমরা কিনেছি। আর রোপণ কারা করেছেন? রোপণ সবই আমরা ফার্স্ট টু লাস্ট সবই আমরা নিজেরাই করার চেষ্টা করছি। এবং সূর্যমুখীতে রোগবালাই খুবই কম, ঠিক বলেছি? জি, দেখেছেন কোনো রোগবালাই? সূর্যমুখীতে রোগবালাই খুবই কম বলতে আমরা তেমন পাই না, কিন্তু একটা রোগ পেয়েছি যেটা হলো আপনার ছত্রাকজনিত একটা সমস্যা পেয়েছিলাম, গাছ আর কি নেতিয়ে পড়ে। আচ্ছা, এর জন্য আমরা 2বার স্প্রে করেছি, ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছি। এরপরে আশা করা যায় মানে এই রোগটা দেখা যায় না, সমাধান হয়ে গেছে। ভাই আমার তো খুবই ভালো লাগছে এখানটা এসে, চলুন একটু হেঁটে হেঁটে দেখি। জি চলুন। রাহাত ভাই, আপনি তো আমাকে ফুলের রাজ্যে নিয়ে আসছেন, এত জি। সুন্দর ফুল চারদিকে, কি সুন্দর লাগছে। মানে এখানে আসলে মন খারাপ হওয়ার কোনো প্রশ্নই নাই, সবার মন ভালো হয়ে যাবে, তাই না? জি জি, এখানে আসলে আপনার সবার মন ভালো হয়ে যায়। আপনি যে এই যে চাষাবাদগুলো করেছেন সূর্যমুখী, এক একটা দূরত্ব কতখানি রেখেছেন? এটা আমি রাখছি 1 ফিট বাই 1 ফিট, মানে গাছের থেকে গাছের দূরত্ব 1 ফিট, কিন্তু এটা হওয়া উচিত ছিল 1.5 ফিট। মানে এটা তো হাইব্রিড একটা বীজ, দেশির ক্ষেত্রে 1 ফিট বাই 1 ফিট দিলেই হয়ে যায়, কিন্তু এটা হাইব্রিড হওয়ার কারণে 1.5 ফিট বাই 1.5 ফিট পার্থক্য রাখতে হয়। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে পর্যটকরা আসে এবং এরকম জি, এই অঘটনগুলো ঘটায় নাকি? জি, অনেক ফুল হ্যাঁ? ভেঙে যায়। ফুলগুলো ভেঙে যায়, কিছুটা লসের সম্মুখীন হতেই হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে রেণুগুলো পাতায় পড়ে আছে, হ্যাঁ, এবং চারপাশে এত পরিমাণ মৌমাছি, আমার দেখে মনে হচ্ছে প্রত্যেকটা ফুল থেকে মধু সংগ্রহ করছে। ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করতেছে। এই যে এর কত- কারণে কৃষি অফিস থেকে আমাদের 2টি মধুর বক্সও দেওয়া হয়েছিল, কিন্তু এখন আমরা ওটা বাস্তবায়ন করতে পারিনি। আচ্ছা, দর্শকদেরকে জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, আগে বা এখন পর্যন্ত কিন্তু সূর্যমুখী প্রচুর পরিমাণে বিদেশ থেকে আমদানি করা হয়। জি, এটা আর এ কারণে এখন যেহেতু চাষাবাদ বাড়ছে, আমরা কি আশা করতে পারি ভবিষ্যতে যে আমদানিটা একটু কমবে, আমদানি নির্ভরতা? যে এটা আশা করা যায়, যেহেতু আমরা একজনেরটা দেখে এটা করেছি, সেহেতু আমাদের দেখা দেখি অনেক দর্শকরা বলতেছে, মানে আমরা শুনতে পেয়েছি আমাদের করবে। কাছে, জি, আরো বিভিন্ন জায়গায় করার চিন্তা ভাবনা তারা করতেছে। আচ্ছা, এটা কি কোনো রোগ? জি না, এটা রোগ না, এটা হলো মানুষে ভেঙে ফেলেছে আর কি। আচ্ছা, এই যে গাছে যে ও দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা, এগুলো, হ্যাঁ, এটা এক ধরনের ছত্রাকজনিত এখানেও রোগই তো হবে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা এক ধরনের ছত্রাকজনিত রোগ। মানুষ পর্যটক অনেক আসার কারণে এটা আমরা স্প্রে করা উচিত ছিল, কিন্তু মানুষের কারণে আমরা স্প্রে করতে পারি নাই। মানুষের ক্ষতি জি হবে জি, বলে। মানুষের ক্ষতি হবে, কিংবা আপনার এই জায়গায় মৌমাছিরা মধু আহরণ করতেছে, সেগুলা, মৌমাছি মারা যাবে। জি, মৌমাছিগুলো মারা যাবে, এর জন্য আমরা এটার কোনো পদক্ষেপ নেই নাই আর কি। দর্শক, এই কারণেই বলা হয় যে তরুণ প্রজন্মকে কৃষি খাতে আরো এগিয়ে যেতে হবে। এই কারণে কি চমৎকারভাবে ভাইয়া বললেন যে মানুষ যেহেতু আসছে এবং যেহেতু মৌমাছিরা আসছে, তাদের কোনোভাবেই ক্ষতি করা যাবে না। জি। এক একটা ফুল দেখে মন ভালো না হয়ে কোথায় যাবে বলুন? দর্শক, এই ফুলটা দেখুন। ভাইয়া, আপনার ফুলের গুণাগুণ যদি আপনাকে বলতে বলি, কি বলবেন? কেমন হয়েছে আপনার ফুল? জি, গুণাগুণ বলতে সামনের দিকে অনেক এর থেকে বেশি ভালো হয়েছে, পিছন সাইডে একটু এই জায়গায় মাটিগুলো একটু ভিজা থাকার কারণে আমাদের চারাগুলোর গ্রোথ খুব একটা হয় নাই। চারাগুলো আরও হাইব্রিড বীজ হওয়ার কারণে এটা আরও অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু মাটির তারতম্যের কারণে এই সাইডটা একটু একটু আর কি সমস্যা হয়েছে। আর সূর্যমুখী নাকি একবার চাষাবাদ করলে আহ, বারবার নাকি আর করতে হয় না, বীজ নাকি ওখান থেকেই পাওয়া যায়, এটা কি সত্যি? জি, এটা বীজ সংগ্রহ করতে হয় খুব ভালোভাবে। একজনের কাছে শুনছি বা একটা ভিডিওতে দেখেছি যে বীজ ভালোভাবে শুকিয়ে ছত্রাকনাশক কিছু ঔষধ আছে, এগুলা দিয়ে ভালো করে জিপার ব্যাগে সংগ্রহ করা যায়।
সেক্ষেত্রে পরের বছরও আবার সেই বীজ থেকেই চারা উৎপাদন করা সম্ভব। বেশ ভালো। দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে কিন্তু এখন আগাছা আছে, এই আগাছা তো গাছের কোনো ক্ষতি করবে না? আপাতত গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং ফুল এসে গেছে, সেহেতু ক্ষতি অবশ্যই করবে, কিন্তু এখন একটু কম আর কি। ছোট অবস্থায় আগাছা থাকলে বেশি ক্ষতি হয় গাছের, বড় অবস্থায় খুব একটা ক্ষতি করে না, তাও ক্ষতি করে, অবশ্যই করে। ভাই আপনি কি আমাকে, যেহেতু প্রথমবার করছেন, অনেকেই আছে যারা আপনাকে দেখে নতুন উদ্বুদ্ধ হবে, তাদের জন্য একটু বলবেন যে সার কি পরিমাণ লেগেছে, কি ধরনের সারটা একটু বেশি লাগে, কি ধরনের পরিচর্যা এটা না করলে আসলে ভুল হতে পারে, এরকম কোনো ব্যাপার কি আপনি এখনো মাথায় নিয়েছেন? এটা আমরা দেখতে পেয়েছি, মানে এটা মাটির উপর নির্ভর করে সারের কম বেশি বা তারতম্য, এটা মাটির উপর নির্ভর। আচ্ছা। যত মাটি উর্বর তত মানে সার কম, সেহেতু মানে জৈব সার ব্যবহার করা সবচেয়ে উত্তম, রাসায়নিক সার ব্যবহার কম করা ভালো। আমরা জৈব সার খুব একটা ব্যবহার করতে পারিনি, আমাদের মানে আয়তে ছিল না, পাই নাই, বিধায় আমরা খুব একটা ব্যবহার করতে পারিনি। আমরা আপনার টিএসপি, এমওপি, তারপরে জিপসাম, বোরন, এগুলো আর কি একটা পরিমাণ মতো ব্যবহার করেছি আর কি জমিতে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছ সমপরিমাণ এবং প্রত্যেকটা ফুল একই সাথে ধরেছে, এই জন্য আমার মনে হচ্ছে খাটো জাতের সূর্যমুখীটা আপনারা চাষ করেছেন বা মিডিয়াম জাত। জি জি, এটা মিডিয়াম। এটার হাইট আপনার বীজের মধ্যে দেওয়া ছিল, মানে বীজের প্যাকেটে আমরা দেখতে পেয়েছিলাম যে 3 ফিট থেকে 3.5 ফিটের উচ্চতা হবে এবং ফুলের ব্যাস হবে প্রায় 20 থেকে 24, 23, 22 ইঞ্চি। মানে হয়েছে যে একটা দেখতে পাচ্ছি প্রায় হয়ে গেছে তো না? ঠিকই তো আছে। জি না, এটা তুলনামূলক ছোট, এটা আরো বড় হয়। আচ্ছা, যে ওই যে সামনে দেখতে পাচ্ছি জি। খুব বড়। আচ্ছা, আর কি দেখেছেন? ফলনও দেখতে পেয়েছি যে প্রতি 1000 বীজ প্রায় 70 থেকে 80 গ্রাম হতে পারে। এই খাটো জাতের সূর্যমুখীগুলো সম্ভবত যদি পর্যটনের জন্য কেউ চিন্তা করে তাহলে তাদের জন্য ভালো হবে, কারণ লম্বাগুলো তো অনেক। জি, লম্বাগুলো সমস্যা হয়ে যেতে পারে। সমস্যা হয় বলতে লম্বাগুলোতে মানে ছবি তুলতে পারে না, আপনার ভিতরে প্রবেশ করলে এগুলা পাতা একটু ধারালো আর কি, একটু বড়গুলার মানে আরো বেশি ধারালো, এগুলো আছে মোটামুটি অনেক। বড়গুলা হলে চারাগুলোতে আপনার চুলকানিও হতে পারে, মানে যদি ঘষা লাগে আর কি, এরকম আর কি। তার মানে মানুষের কমফোর্ট জোনটা ভেবেই আপনি আসলে জি। এটা করেছেন। জি। দারুণ আপনার চিন্তা ভাবনা। আমরা এই পাশটা তো দেখলাম, আমরা ওই পাশটাও একটু দেখতে চাই ভাইয়া। জি, চলুন চলেন। হাঁটতে হাঁটতে কথা বলি। এখানকার সূর্যমুখীগুলো তুলনামূলকভাবে একটু বড় হয়েছে কেন? কারণ হলো এর মাটিটা অনেক উর্বর। আচ্ছা ভাই, ফলনের ব্যাপারটা তো জানলাম না, কেমন ফলন আসতে পারে, আপনার কি কোনো এটা ধারণা করছেন? আপনার ধারণা করা যায় এই 50 শতক জমিতে 8 থেকে 10 মণ অনায়াসে সম্ভাবনা আছে আর কি, যদি ওইরকম ভাবে আর ই হয়। আর প্যাকেটের গায়ে লেখা আছে ওই অনুযায়ী হয় যদি প্রায় 14-15 মণ লেখা আছে, কিন্তু এতটা হবে না আমি আশা করি। আশা করি যে 8-10 মণ সর্বোচ্চ এরকম ফলন পেতে পারি। চারদিকে দেখতে পাচ্ছি প্রচুর ছেলেমেয়েরা এসেছে, বিভিন্ন বয়সের মানুষ এসেছে। আপনি বলছিলেন যে 300 জনের বেশি হয় প্রতিদিন। জি। ফুলটা কতদিন থাকে? প্রায় আশা করা যায় 1 মাস পরিমাণ মতো আর কি থাকে। তার মানে সূর্যমুখীর বয়সকাল হচ্ছে 80 থেকে 120 দিন, তার মধ্যে 1 মাস শুধু এই ফুলটা ফুটে থাকে, জি। আর 1 মাসটা হয় হচ্ছে পর্যটন সময়। তাহলে আমরা প্রতিদিন যদি 300 জন লোকও ধরি, তাদের যদি প্রতিদিনের 10 টাকা করে এন্ট্রি ফি হয়, তাহলে মাসে যদি 1 মাসে এই ফুলটা থাকে তাহলে মাসে হয় প্রায় 90,000 টাকা। যে এটা আমরা আশা করতে পারি, কিন্তু এখন আমরা পাই নাই, পরবর্তীতে দেখতে পারবো আর কি। আমাদের ফুলটা আসছে মাত্র 10-12 দিন এরকম ধরে আমরা এই টিকিটটা বিক্রি করতেছি। আচ্ছা, আপনার কি কোনো ধারণা বা কোনো সম্ভাব্য চিন্তা করেছেন যে কি পরিমাণ বীজ হতে পারে, সেখান থেকে কি পরিমাণ তেল হতে পারে? আমরা আপনার গুগলে আর কি সার্চ দিয়ে দেখতে পাচ্ছি যে প্রায়, বা বীজের প্যাকেটেও ছিল প্রায় আপনার 45% এর থেকে তেল পাওয়া সম্ভব, মানে 100%-এর মধ্যে 45% তেল এবং 55% আপনার হলো গোখাদ্য, মানে মাছের জন্য বা খাবারের জন্য, এই আর কি। সেই ক্ষেত্রে এর থেকে আমি আশা করা যায়, যেহেতু পিছনে আমার ফলনটা একটু দুর্বল, সেক্ষেত্রে আমি আশা করি যে প্রায় 7-8 মণ বা এমন হতে পারে, 10 মণও হতে পারে, এটা আশা করা যায়। সেখান থেকে তেল কি উৎপাদন করবেন? জি, এটা বীজও তো আমি বিক্রি করবেন। বীজ বিক্রি, যদি বাজার ভালো পাই তাহলে আমি বীজ বিক্রি করে দিলাম, আর না হলে আপনার তেল বিক্রি করলাম, বা পরিবারের তেলের চাহিদা মেটানোর জন্য একটা আর কি মাধ্যম হবে আর কি। আচ্ছা, আপনি কি আনুমানিক কোনো ধারণা করতে পেরেছেন যে কি পরিমাণ টাকা আসতে পারে বীজ বিক্রি করে বা তেল বিক্রি করে? হ্যাঁ, মোটামুটি একটা আনুমানিক একটা ধারণা বাজার দেখে বোঝা যায় যে প্রায় 30 থেকে 40 হাজার টাকা আসার সম্ভাবনা আছে, যদি ওইরকম ভাবে আমরা হারভেস্ট করতে পারি।
আর কাঠফ্লাওয়ার বিক্রি করেও তো একটা বাড়তি আয় আসছে। জি, কাঠফ্লাওয়ার বিক্রি করেও একটা বাড়তি একটা আয়ের চেষ্টা করতেছি, যাতে আপনার বাগানের খরচটা উঠে আসে। আচ্ছা, জি। আপনি কিন্তু এখানে খরচ করেছেন বীজের ক্ষেত্রে, কিন্তু এখন কিন্তু তরুণ উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে বীজ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। জি, এটা অনেক জায়গায় দেওয়া হয়েছে। আমরা এবছর পাই নাই, কিন্তু পরের বছর আর কি আশাবাদী, যদি কোনো যদি হেল্প করে তারা করতে পারে। কিন্তু এই বছর আমরা তেমন ভাবে কোনো উপকার বা হেল্প পাই নাই। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা সূর্যমুখী চাষের দিকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি, যার আলোকেই আমাদের কালিয়াকৈর উপজেলায় আমাদের দুটো জায়গায় সূর্যমুখীটা আবাদ হয়েছে। তো যেহেতু উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফসল তেলের আবাদ, সেই জন্য আমরা মাঠ পর্যায়ে আমরা আমাদের যে কর্মরত অফিসাররা আছেন তাদের মাধ্যমে আমরা প্রয়োজনীয় পরামর্শ সহ সহযোগিতা প্রদান করেছি কৃষকদেরকে। এর বাইরে যদি পরবর্তীতে কেউ চাষাবাদে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাদের কৃষি বিভাগের সাথে যোগাযোগ করবেন। আমরা সার্বক্ষণিক ওনাদের পরামর্শ সহ যে সহযোগিতা প্রদান করা সম্ভব আমরা সেই সহযোগিতাগুলো প্রদান করব। এর পাশাপাশি হচ্ছে, যেহেতু সূর্যমুখী নতুন ফসল আবাদের জন্য উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে থাকি, উদ্যোক্তাদের পাশে থাকি। আর এই বিক্রি বা এই তেলের যদি বাজারজাতকরণের বিষয়ে কোনো সহায়তার দরকার হয়, সহযোগিতা লাগে, আমাদের যারা উদ্যোক্তা আছেন আমরা সে ব্যাপারেও কৃষকদেরকে আমরা সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করতে পারবো। কি পরিমাণ খরচ আর কি পরিমাণ তাহলে উঠে আসতে পারে? এটা আপনার প্রায় আমার এই বাগানটায় প্রায় 40,000 টাকার মতো আমি খরচ করে ফেলেছি। আশাবাদী প্রায় লাখের উপরে আমরা প্রফিট বলতে লাখের উপরে আমরা যেতে পারি আর কি, বীজ প্লাস পর্যটক দিয়ে। দারুণ, আপনি তো একটু খরচ করে ফেলেছেন প্রথমবার বলে, কিন্তু দ্বিতীয়বার তো আপনার কোনো খরচই নেই। জি, দ্বিতীয়বার দেখা গেছে আমি এর থেকে অনেক ভুল বুঝতে পারছি, অনেক ভুল আছে আমার এই বাগান প্রথম অবস্থায়। আচ্ছা, পরবর্তীতে দেখা গেছে এই ভুলগুলো হবে না, বা চারদিকে আমি যে নেট দিয়ে বেড়া দিছি এগুলো আমার পরবর্তীতে লাগতেছে না, কিংবা আপনার হলো বীজ লাগতেছে না। এখান থেকে তো বীজ হবে। জি জি জি, এ থেকে বীজ হবে। কিংবা এই জমিটা আমি অনেক পরিষ্কার করেছিলাম, অনেক নোংরা অবস্থায় বা জঙ্গল অবস্থায় ছিল, ওই টাকাটাও লাগতেছে না। এই ক্ষেত্রে পরবর্তীতে একটু প্রফিটটা যদি করি, প্রফিটটা একটু বেশি আশা করা যায় আর কি, অনেক বেশি হয়ে যাবে। শুধুমাত্র সার এবং লেবার যদি লাগে তাহলে হচ্ছে সেটা লাগবে, তাই তো? ঠিক আছে ভাই, আমার খুব ভালো লাগলো যে তরুণ উদ্যোক্তারা বন্ধুরা মিলে এই বয়সে কি সুন্দর একটা দারুণ বাগান করেছেন, এবং ভবিষ্যতে কি বাড়াবেন ওই পাশটায়? জি, ভবিষ্যতে একটু বাড়ানোর সম্ভাবনা আছে। আমরা 3 বন্ধু মিলে আর কি, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, সেহেতু আমরা আপনার 3 বন্ধু মিলে একটা পেজের নামও দিছি, যে 3 স্টার এগ্রো। এটা আপনার পরিচিতির জন্য আর কি, মানুষ আসতে পারে যাতে গুগলে দেখে, বা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আপনি সাভার, গাজীপুর, কোনাবাড়ি এদিক থেকেও অনেক লোক আসে আমাদের বাগানে, শুধু এই সোশ্যাল মিডিয়ার কারণে, ফেসবুক। বা এখানে তো ছবি তোলার জন্য লোকদেরও কর্মসংস্থান হতে পারে, তাই না? জি, এটা সংস্থা হতে পারে, কিন্তু এটা আমরা অ্যালাউ করি না। এতে এক্ষেত্রে আপনার গাছের চারাগুলো নষ্ট হয়ে যায় বেশি আর কি। ঠিক আছে ভাই, কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদের 3 তারকা 3 স্টারের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দীপ্ত টিভিকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, মানুষ এখন নিরাপদ খাদ্যের দিকে উৎসাহিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সূর্যমুখী ফুলের বীজ এবং তেলের কিন্তু চাহিদা বাড়ছে, আর এ কারণেই বাংলাদেশে বর্তমানে সূর্যমুখী চাষটা কিন্তু বাড়ছে। এটা সত্যিই প্রশংসনীয়। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।